তোমাদের তড়িৎ রসায়ন থেকে কিছু এমসিকিউ আমি ধারাবাহিকভাবে শুরু করছি। রসায়ন দ্বিতীয় পত্রের ইলেকট্রোকেমিস্ট্রি ওই অধ্যায়ের বিভিন্ন বোর্ডে এসেছে বা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো, যেগুলো একটা থেকে বুদ্ধি করে যদি আরও অনেকগুলো বের করতে পারো এবং আমি আলোচনা ওইভাবেই করব, তাহলে তোমরা খুব এমসিকিউর ব্যাপারে খুব উপকৃত হবে। মোট কথা হইল, এমসিকিউ ধারাবাহিকভাবে মুখস্থ না করে ওটাকে চিন্তা করে পড়তে হবে যে এই উত্তরটা কিভাবে আসলো, এবং এটা যদি এইভাবে দেয় তাহলে আবার একই উত্তর আসবে বা অন্য মৌলের কাছে। অর্থাৎ একটি প্রশ্ন থেকে তুমি যদি কমপক্ষে 5টি করে প্রশ্ন গড়ে তৈরি করতে পারো, তখনই তুমি এমসিকিউ থেকে মুক্তি পাবে। এবং এমনই একটা এমসিকিউ পরীক্ষা যেটা বিভিন্ন ভর্তি পরীক্ষা হতে শুরু করে বর্তমানে সৃজনশীলের পরেই এমসিকিউ এর স্থান। যাই হোক, কথা না বাড়িয়ে সেই ইলেকট্রোকেমিস্ট্রির এমসিকিউ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, দেখো। যেমন 1 নম্বরটা আছে, ফেরাস সালফেট দ্রবণের মধ্যে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট ধরে চালনা করা হইল, তাহলে ক্যাথোডে আয়রনের জমার পরিমাণ, ক্যাথোডে আয়রন জমা হবে। তাহলে যদি ওই দ্রবণে 5 অ্যাম্পিয়ার, এখানে আই হলো 5A আর সময় হইল টি হইল 10 মিনিট, একে সেকেন্ড করে নিতে হবে। আর আয়রনের জেড বাহির করতে গেলে, রাসায়নিক তুল্যাঙ্ক বাহির করতে গেলে আয়রনের পারমাণবিক ভরটা জানা লাগবে। সেটা হচ্ছে 55.85 ইজ ডিভাইড বাই, এখানে আয়রন ফেরাস সালফেট তার যোজনী হলো 2 এবং এফ হইল 96,500 কুলুম। এটা জেডের মান বাহির হবে। তারপর ডাব্লিউ ইকুয়াল টু জেড আই টি, অর্থাৎ ডাব্লিউর পরে ডাব্লিউ ইকুয়াল টু জেড এর মান পাবো, আয়ের মান আছে, টি আছে, তাহলে পরিমাণটা বের হবে 0.868 গ্রাম। তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো। এটা শুধু ফেরাসের ক্ষেত্রে না, যে কোনো দ্বিযোজী, জিঙ্ক সালফেট, কপার সালফেট ইত্যাদির ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে। অর্থাৎ দ্বিযোজীর বেলায় টুয়াইস এফ হবে, আর ওর পারমাণবিক ভরটা যেটা সেটা জানে রাখা লাগবে অথবা দেওয়া থাকবে। তাহলে ফেরাস সালফেট দ্রবণে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট ধরে চালনা করলে ক্যাথোডে যে আয়রন জমা হবে তার পরিমাণ হচ্ছে 0.868 গ্রাম। এটা বাহির করা হয়েছে ডাব্লিউ ইকুয়াল টু জেড আই টি এই সূত্রের সাহায্যে। 2 নম্বরটা একই জিনিস, M2 সালফেট, ওখানে ছিল ফেরাস সালফেট, এখানে M2 সালফেট। ইটস মে বি জিঙ্ক সালফেট, মে বি কপার সালফেট, মে বি ফেরাস সালফেট, মে বি স্টানাস ক্লোরাইড ইত্যাদি ইত্যাদি হতে পারে। তো যাই হোক, কপার সালফেট, জিঙ্ক সালফেট, ফেরাস সালফেট, তোমাদের ইন্টারমিডিয়েট টেবিলে এই কয়টা মনে রাখলে যথেষ্ট। তাহলে M2 সালফেট দ্রবণে কি হয়েছে, 0.1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে ক্যাথোডে জমা হয় 0.1 গ্রাম। এখানে ডাব্লিউর পরিমাণটা দেওয়া আছে, আর এটা হলো আয়ের পরিমাণ।
হতে কি পরিমাণ সময় লাগবে টিটা বের করতে হবে। তাহলে এটার সূত্রটা এখানে উত্তরটা বাইর হয়েছে 72,375 সেকেন্ড। বিভিন্ন বোর্ডে এগুলো আসা প্রশ্ন। তাহলে এটা বাইর করতে হবে টিটা এবং সেকেন্ডে। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউটি। কিউ এর মানটা দেওয়া আছে, ডাব্লিউ এর মানটা দেওয়া আছে, টির মানটা বের হবে। তো টি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। কিউ হলো এখানে কুলম্ব 0.1 অ্যাম্পিয়ার। তাহলে এটা বের হবে 72,375 সেকেন্ড। অর্থাৎ M2 সালফেটে 0.1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে ক্যাথোডে যদি 0.1 গ্রাম ওই মেটালটা জমা হয়, তাহলে এই এত গ্রাম মেটাল জমা হতে সময় কত নিবে? সে সময় নিবে 72,375 সেকেন্ড। 3 নম্বরটা, যদি 5A কারেন্ট মানে অ্যাম্পিয়ার 10 সেকেন্ড সময় ধরে প্রবাহিত করা হয় একই জিনিস, তাহলে তবে চার্জ হবে 150 কুলম্ব। অর্থাৎ এখানে কিউ ইকুয়াল টু আইটি, আই গুণন টি। এখানে আই হলো 5 অ্যাম্পিয়ার, টি হলো 30 সেকেন্ড। এই দুটো গুণ করলেই হয়ে যাবে 150 কুলম্ব। এটা কুলম্বে উত্তরটা হবে কুলম্ব সি। অর্থাৎ 5 অ্যাম্পিয়ার কারেন্ট যদি 30 সেকেন্ড ধরে প্রবাহিত করা হয়, তবে চার্জ উৎপন্ন হবে 150 কুলম্ব। এবার 4 নম্বরটা, জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে 3.388 ইন্টু 10⁻⁻⁴ গ্রাম পার কুলম্ব। এটা হইল জিঙ্কের দ্যাট ইজ জেড chemical equivalent. Z is equal to weight, atomic weight of zinc. Atomic weight or atomic mass of zinc is divided by 2F. অর্থাৎ এখানে জিঙ্কের জারণ সংখ্যা হবে +2। এই জন্য এখানে এই রাসায়নিক তুল্যাঙ্ক Z এর মান হবে 3.388 10⁻⁴ গ্রাম পার কুলম্ব। অর্থাৎ যে কোনো জেড বাহির করার জন্য কেমিক্যাল ইকুইভ্যালেন্ট বের করার জন্য ওই মৌলটার অ্যাটমিক ওয়েট জানতে হবে। অ্যাটমিক মাস ইজ ডিফাইন্ড বাই ইটস ভ্যালেন্সি অ্যান্ড এফ 96,500। এবার 5 নম্বরটা একই জিনিস, 27 গ্রাম অ্যালুমিনিয়াম জমা হতে বিদ্যুৎ লাগবে 3F। তার মানে a 27 gram means that it is the equal atomic weight of aluminium. এটা থাকতে পারে 23 সোডিয়াম, থাকতে পারে 63 পয়েন্ট এত জিঙ্ক, এটা থাকতে পারে 5.585 তোমার আয়রন, এটা থাকতে পারে তোমার 107 সিলভার। এটা বিদ্যুৎ লাগবে। সিলভারের ক্ষেত্রে হবে 1F, জিঙ্কের ক্ষেত্রে হবে 2F, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হবে 3F এবং আয়রনের ক্ষেত্রে হবে 2F। আয়রন ইকের ক্ষেত্রে হবে 3F। অর্থাৎ তার জারণ সংখ্যা যতটি ইলেকট্রন ছাড়বে বা নিবে, জারিত হবে বা বিজারিত হবে, তত F দ্বারা গুণ করলেই ওর বিদ্যুতের পরিমাণটা পাওয়া যাবে। এই তো গেল। অর্থাৎ 27 গ্রাম অ্যালুমিনিয়াম জমা হতে বিদ্যুৎ লাগবে 3F। 6 নম্বরটা, জিঙ্ক সালফেট দ্রবণে একই জিনিস 0.1 কুলম্ব চার্জ প্রবাহিত করলে অ্যানোডে দ্রবীভূত জিঙ্কের পরিমাণ, অ্যানোডে জিঙ্ক জমা হবে অর্থাৎ জিঙ্ক ক্ষয় হবে। অ্যানোড প্রান্তে জারণ প্রান্ত, অক্সিডেশন সাইড, অক্সিডেশন। অ্যানোড ইজ দ্যাট অক্সিডেশন রড, ইলেকট্রোড।
তো জিঙ্ক দ্রবণে এত চার্জ, দ্যাট ইজ কিউ ইকুয়াল টু 1.0 কুলুম। তাহলে জিঙ্কের পরিমাণ কত হবে? অর্থাৎ ডাব্লিউ ইজ ইকুয়াল টু আইটি, জেড আইটি, জেড কিউ। এখানে কিউ এর মানটা দেওয়া আছে 1.0 কুলুম, আর জেড এর মানটা বাহির করতে হবে জিঙ্কের, যেটা একটু আগেই বললাম। তাহলে ডাব্লিউর পরিমাণটা বের হবে 0.338 গ্রাম। এইটা হবে জিঙ্ক সালফেট দ্রবণে যদি 1 কুলুম চার্জ প্রবাহিত করা হয় অ্যানোডে, তাহলে জিঙ্ক জমা হবে 0.3038338 গ্রাম। এবার 7 নম্বরটা, কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে একই ঘটনা, 500 অ্যাম্পিয়ার, এখানে অ্যাম্পিয়ার আছে, তার মানে অ্যাম্পিয়ার এ। 1 ঘন্টাকে সেকেন্ড করে নিতে হবে, 1 × 60 × 60 এত সেকেন্ড চালনা করলে কপার জমা হবে 5.922222 গ্রাম, অর্থাৎ 5.922 গ্রাম কপার জমা হবে যদি 500 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা ধরে চালনা করা হয়। অর্থাৎ কপার সালফেট দ্রবণে এটাও ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আইটি, ডাব্লিউ ইকুয়াল টু জেড আইটি, অর্থাৎ জেড এর মানটা কপারের বেলায় 63 পয়েন্ট সামথিং এবং ডিভাইড বাই 2 × F, অর্থাৎ টয়েস এফ কে দে ওর অ্যাটমিক মাসটাকে টয়েস এফ দ্বারা ভাগ করলেই জেড পাওয়া যাবে। ওর সঙ্গে আই এবং টি, আই হলো এখানে 500 অ্যাম্পিয়ার আর টি হলো এখানে ঘন্টাটাকে সেকেন্ড করে নেওয়ার পর যেটা আসবে সেটাই। তাহলে উত্তরটা বাইর হবে 5.9222 গ্রাম। এই হলো তড়িৎ রসায়নের গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো বিভিন্ন বোর্ডে এসেছে। অর্থাৎ এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এইগুলোকে একটু চিন্তা ভাবনা করে পড়লেই তড়িৎ রসায়নের যে এমসিকিউগুলো সেগুলো ভর্তি পরীক্ষায়, মেডিকেলে, বুয়েটে ভর্তি পরীক্ষায় বা যে কোনো ভর্তি পরীক্ষা হতে আরম্ভ করে তোমাদের এইচএসসি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সাহায্যকারী। তোমাদের সকলকেই ধন্যবাদ।